আচ্ছা চলেন আমরা শুরু করি। হ্যাঁ, আমরা এই ডিএসপি কি পড়ছিলাম মনে আছে কিছু লাস্ট ক্লাসে? আমরা জেড ট্রান্সফর্ম পড়ছিলাম, তাই না? হোয়াট ইউ লার্নড ইজ জেড ট্রান্সফর্ম, ঠিক আছে। এবং আমরা দেখছিলাম কি আরওসি, রাইট? তো জেড ট্রান্সফর্ম কী ছিল বেসিক্যালি, কেউ বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা এটা অ্যাটেনশন দেন। হ্যাঁ, এটা আসলে ধরেন এই কমিউনিকেশন কোর্সের মতো না। কোর্সটা আমি প্রথমে বলছিলাম, হ্যাঁ ডিএসপি হলো ফুল ম্যাথমেটিক্স কোর্স। সো আপনাদের বেসিক্যালি ম্যাথ শিখতে হবে, হায়ার লেভেলে ম্যাথ শিখতে হবে। হ্যাঁ, তো এটা বোরিং ক্লাস, ঠিক আছে, এটা বোরিং ক্লাস। সো আপনি যদি অ্যাটেনশন না দেন তাহলে আরও বোরিং লাগবে। সো অ্যাটেনশন দেন, বাট আমরা চেষ্টা করবো জিনিসগুলো আসলে ফিজিক্যালি কী মিন করে এটা বোঝার জন্য। হ্যাঁ, তো জেড ট্রান্সফর্ম কী ছিল প্রথম ক্লাসে বলছিলাম? জেড ট্রান্সফর্ম ছিল আপনার টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাওয়া, ঠিক আছে। একটা ডিসক্রিট টাইম থাক, একটা ডিসক্রিট সিগন্যাল থাকবে। তো আমি যদি বলি এক্স অফ এন থেকে আমি নিয়ে যাচ্ছি কোথায়? এক্স অফ জেড। সো এটা মানে কি আসলে? এটাও একটা সিগন্যাল, এটাও একটা সিগন্যাল, ওকে। বাট আমি যদি জেড ট্রান্সফর্ম করি এখানে, তাহলে হচ্ছে কি বেসিক্যালি যে এটা হলো কি আপনার একটা ডিসক্রিট টাইম ডোমেইনের সিগন্যাল। মানে আমার ডোমেইনটা কি থাকবে এখানে? টাইম। টাইমের রেসপেক্টে আমি সিগন্যালটাকে দেখতেছি। লাইক ধরেন আপনি একটা সিগন্যাল এসে ধরুন সাইন ওয়েভ আমরা এইভাবে আঁকি, তাই না? তো এই এক্সিসে কী থাকে? টাইম থাকে কিন্তু। সো এটা হলো টাইম ডোমেইনে। সো এই এক্সেনটা হলো টাইম ডোমেইন। আর জেড ট্রান্সফর্ম করা মানে এটাকে কোথায় নিয়ে যাওয়া? ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাওয়া, ওকে। সো এই ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাওয়ার জন্য আমরা দেখছিলাম কতদিন ওই ইমাজিনারি নাম্বার কী জিনিস। হ্যাঁ, কোনো সংখ্যাকে কি আই দিয়ে যদি আমরা গুণ করি, লাইক 5 × i, এটা মানে কি? আই দিয়ে গুণ করা মানে কি বলেন? কোনো সংখ্যাকে আই দিয়ে গুণ করা মানে কি? সংখ্যাটাকে কত ডিগ্রি ঘুরায় দেয়া? গুড, 90 ডিগ্রি। আর -1 দিয়ে গুণ করা মানে হলো 180 ডিগ্রি ঘুরায় দেয়া, ঠিক আছে। এই জন্য আমরা আসলে কী বলি যে i² = -1, রাইট? সো এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। তো আজকে আমরা দুটো জিনিস পড়বো যদি সময় পাই। একটা হলো মুভিং অ্যাভারেজ থিওরেম বা মুভিং অ্যাভারেজ সিস্টেম, আর একটা হলো ইনভার্স জেড ট্রান্সফর্ম। সো জেড ট্রান্সফর্ম কী করলাম আমি? টাইম ডোমেইন থেকে কোথায় নিয়ে গেলাম? ফ্রিকোয়েন্সি ডোমেইনে। আমি এই সিগন্যালটাকে দেখতেছিলাম টাইম ডোমেইনে, মানে সময়ের সাপেক্ষে। আর জেড ট্রান্সফর্ম করলে কিসের সাপেক্ষে দেখি আমরা? ফ্রিকোয়েন্সি সাপেক্ষে। সো ডোমেইন বলতেছি আমরা, হ্যাঁ ডোমেইন। এটা হলো টাইম ডোমেইন, এটা হলো কি ফ্রিকোয়েন্সি ডোমেইন। তাহলে ইনভার্স জেড কী হবে? আপনার ফ্রিকোয়েন্সি ডোমেইন থাকবে, সেখান থেকে আপনি কোথায় আসবেন? টাইম ডোমেইনে আসবেন। তার মানে ফ্রিকোয়েন্সি আমি যদি ইনভার্স জেড বলি তাহলে কীরকম হবে? এই এক্স অফ জেড থেকে আপনি আসবেন কোথায়? এক্স অফ এনে। এটা হলো কি আপনার ইনভার্স জেড। আমরা আজকে এই জিনিসটা শিখবো। আর হলো আমরা শিখবো কি? মুভিং অ্যাভারেজ সিস্টেম, ঠিক আছে। মুভিং অ্যাভারেজ সিস্টেম। সো মুভিং অ্যাভারেজটা খুব মজার জিনিস, এটা আপনারা মজা পাবেন আই হোপ। বাট ইনভার্স জেড দেখা যাক। মুভিং অ্যাভারেজ কী জিনিস? ধরেন স্টক মার্কেট সম্পর্কে কারো আইডিয়া আছে? স্টক মার্কেট, ওয়েদার ফোরকাস্ট, আমরা দেখি না ওয়েদার, দেখি না যে কালকে কীরকম টেম্পারেচার হবে, দেখি না যে সামনের মাসে কীরকম টেম্পারেচার হবে। এগুলো তো ফোরকাস্টিং, সব আগে থেকে প্রেডিক্ট করা। তারপরে ধরেন ইলেকট্রিসিটি যে জেনারেট হইতেছে, এটা কি ফোরকাস্টিং করে না? জানেন এনএলডিসি মানে কি বলেন? হয় নাই, এটা হয় নাই না। আপনারা সবাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বলেন এটা বলতে হবে। এনএলডিসি কি? পিজিসিবি কি? কাজ কি? পিজিসিবির কাজ কি? পাওয়ার ট্রান্সমিট করা। তারপর হলো কি জেনারেশন করে কারা? ওই জিটিসিএল, এনডব্লিউপিজিসিএল এরা। আর ডিস্ট্রিবিউশন করে কে? নেসকো, ডেসকো, ডিপিডিসি, পল্লী বিদ্যুৎ এরা, বিআরইবি। এনএলডিসির কাজটা কি? এনএলডিসির কাজটা হলো
আপনার বাসায় যে তারাবির সময় যে লোডশেডিংটা হয়, এই কাজটা করে হলো এনএলডিসি। এটা বলে ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার, ঠিক আছে? এটার ঢাকাতেই সদর দপ্তর, মানে একটাই আর কি। তো ওরাই বড় মনিটর নিয়ে ধরে নিজে এই দেয়ালটার মতো মনিটর, তো এরা স্ক্যাডার সিস্টেম দিয়ে ওরা দেখে আসলে যে আপনার কোথায় কী পরিমাণে লোড যাইতেছে, আপনার জেনারেশন কতটুকু, হঠাৎ করে লোড কোথায় বাড়তেছে কোথায় কমতেছে, ফ্রিকোয়েন্সি আপডাউন কেমন, ওই সব কিছু ওরা কন্ট্রোল করে। সো ওরা অ্যাকচুয়ালি আপনাকে ধরেন ওই খাগড়াছড়ির কোনো এক জেলায় ওরা খবর পাঠায় যে তুমি 1 ঘন্টার জন্য অফ হও, এই ফিডারটা অফ করে দাও, ঠিক আছে? তখন তারা অফ করে দেয়। এবং এই এনএলডিসিতে আপনার কিছু কিছু এরিয়া থাকে, যে এরিয়াগুলোকে আমরা মানে ভিআইপি এরিয়া বলি, যেমন ধরুন হসপিটাল যেখানে থাকে, বা ধরেন যে বনানী, গুলশান, এই ডিপ্লোম্যাটিক এরিয়া যেগুলো, বাইরে দূতাবাসের মানুষ থাকে, হ্যাঁ, ভিআইপিরা থাকে। তো এইসব জায়গায় কী দিতে হয়, আমাদের পাওয়ার রাখতে হয় সবসময়। তো এগুলো রাখতে গিয়ে এই গ্রামের পর গ্রাম দেখা যায় কী করি আমরা, লোডশেডিং অফ করে রাখি, ঠিক আছে? তো যাই হোক, এগুলো সব কিছু আসলে এনএলডিসি করে। তো এই এনএলডিসি যে আপনার ধরেন তারা ফোরকাস্টটা করে, লাইক এসি তো স্টোর করে রাখা যায় না, জানেন আপনারা? এসি স্টোর করা যায় না। তার মানে এই মোমেন্টে রাইট নাও 3:30টার সময় বাংলাদেশে যে পরিমাণ পাওয়ার ইউজ হইতেছে, সেম পরিমাণ পাওয়ার কী হইতেছে, জেনারেট হইতেছে। হঠাৎ করে যদি আমি পাওয়ার কনজাম্পশন বাড়াই দিই, তার জেনারেশন হঠাৎ করে বাড়তে পারবে? একটা পাওয়ার প্ল্যান্ট রান হইতে কতক্ষণ সময় লাগে মিনিমাম? ডিজেল বেস পাওয়ার প্ল্যান্ট, কম্বাইন্ড সাইকেল যেগুলো, সিসিপিপি। একটা সিসিপিপি আপনার ধরেন জিটি আর এসটি মিলে যেই সিসিপিপিগুলো হয়, এগুলো একটা রান দিতে মিনিমাম 30 থেকে 35 মিনিট লাগে, মিনিমাম। গিভেন দ্যাট আপনার গ্যাসের প্রেশার ভালো আছে, ঠিক আছে? নাহলে আবার জিবিসিতে ঢুকায় আরও কাজ করতে হয়। সো এখানে যদি আপনার 45 মিনিট সময় লাগে, তাহলে আপনি তো 45 মিনিট অবশ্যই আপনার লোডশেডিং দিতে হবে, তাই না? আবার আপনি চাইলে কিন্তু কী করতে পারবেন না, একটা পাওয়ার প্ল্যান্ট অন করে দিতে পারবেন না। আপনার ইকোনমিক্যাল ব্যাপার আছে এখানে। দেখা গেলো আপনার এই হঠাৎ করে যে লোডটা বাড়লো, দেখা গেলো 10 মিনিটের জন্য বাড়লো। সো 10 মিনিটের জন্য কি আপনি পুরো একটা পাওয়ার প্ল্যান্ট অন করবেন? সো আপনার ইকোনমিক দিকটাও দেখতে হবে। এই জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি, কোনো একটা জায়গায় লোডশেডিং করে দেয়, ঠিক আছে? সো এই সবগুলো কাজ করে আসলে কি এনএলডিসি। এখন ধরেন শীতকালে আমাদের যেই পরিমাণ ডিমান্ড, গরমকালে তা থাকে অনেক বেশি থাকে, হ্যাঁ, বেশি থাকে। তো আপনার কোন দিন কীরকম পাওয়ার জেনারেট করতে হবে, এটা আগে থেকে আপনাকে বলে দিতে হবে। আমি বললাম আজকে হলো 31 তারিখ জানুয়ারির, আমার পুরো বাংলাদেশে লাগবে হলো 22 মেগাওয়াট, ঠিক আছে? আবার ধরেন 31 মার্চে আমার লাগবে হলো 24 মেগাওয়াট, যেহেতু রমজান চলে আসতেছে। হ্যাঁ, এই যে আমি যে বললাম 31 তারিখে মার্চের 24 মেগাওয়াট লাগবে, এটা আমি কেমনে বলছি? এই যে প্রেডিক্ট করাটা, এটারে বলে ফোরকাস্ট করা। ফোরকাস্ট, ঠিক আছে? আগে থেকে প্রেডিকশন দেয়া। স্টক মার্কেট এই জিনিসটা করে, ক্রিপ্টোকারেন্সিতে এই জিনিসটা করে। আপনি যখন নাকি বিজনেস করবেন, আপনাকে ফোরকাস্ট করে বাজারে সাপ্লাই দিতে হবে, ঠিক আছে? যেমন ধরেন আপনি যদি এখন যদি বাজারে ধরেন আপনার ইয়ার ব্যবসা, কিসের ব্যবসা? আপনার হলো ধরেন ঘামাসি পাউডারের ব্যবসা আপনার, ঠিক আছে? তো এখন আপনি কী করলেন, শীতকালে আপনি হিউজ অ্যামাউন্টের সাপ্লাই দিলেন মার্কেটে, তা আপনার জিনিস সেল হবে? আপনারা দিতে হবে কখন? গরমের ঠিক আগে আগে, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু ফোরকাস্ট করা। এবং কোন এলাকায় চলবে, আপনি যদি ধরুন বনানীতে যদি টার্গেট করে যদি ঘামাসির পাউডার বেচেন, তাহলে কিন্তু আপনি হবে না। এখানে সবাই চলে হলো এসির মধ্যে, তো এখানে ঘামাসি পাউডার কিনবে কে, ঠিক না? আপনাকে এটা নিতে হবে কোথায়? আরবানে, শহরে, গ্রামের দিকে। হ্যাঁ, তো এক্স্যাক্টলি রাইট। এগুলো কিন্তু আপনার ফোরকাস্ট করা, মার্কেট টার্গেট করা, ঠিক আছে? আপনার অ্যাপল কাদের টার্গেট করে? অ্যাপলের দাম এত বেশি কেন? একটা জিনিস অবশ্যই আছে যে ওদের কোয়ালিটি ভালো, সব কিছু ভালো, বাট স্টিল এটা টার্গেট করে বাজারে মার্কেট ছাড়ে। স্যামসাংয়ের দেখবেন অনেক ব্র্যান্ডের ফোন আছে, ঠিক আছে? দেখবেন স্যামসাংয়ের 10,000 টাকার ফোনও আছে, আবার কি S25 আলট্রার মতো ফোনও আছে, যেটা কি অ্যাপলের চেয়ে বেশি দাম, তাই না? এবং সবচেয়ে দামি ফোন কোনটা? S25 আলট্রা। সো টার্গেট করে তারা মার্কেটে ছাড়তেছে। সো S25-এ কিন্তু গেমিং প্রসেসর দরকার নাই, কারণ যে S25 কিনবে সে কিন্তু গেম খেলবে না, সে কিনবে কিসের জন্য? স্ট্যাটাস রক্ষার জন্য। ওকে, সো এগুলো সব কিছু চিন্তাভাবনা করেই কিন্তু বাজারে আসে। এই জিনিসটা হলো ফোরকাস্ট করা। এই ফোরকাস্টের উপর টেকনিক কী কী উপায়ে ফোরকাস্ট করা যায়,
অনেক রকমের তরিকা আছে, টেকনিক আছে, পড়াশোনা আছে, ঠিক আছে। ডাটা মাইনিং, ডাটা সায়েন্স, সব কিছু এগুলোর মধ্যে নানান উপায়ে ফোরকাস্ট করা যায়। তো এর মধ্যে একটা সহজ উপায় হলো মুভিং অ্যাভারেজ সিস্টেম। মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজ দিয়ে ফোরকাস্ট করা যায়, মুভিং অ্যাভারেজ দিয়ে প্রেডিক্ট করা যায়, মুভিং অ্যাভারেজ দিয়ে ডাটা স্মুথ করা যায়। বুঝতে পারছেন মুভিং অ্যাভারেজ কেন পড়ব? তো মুভিং অ্যাভারেজ হলো ওয়ান অফ দি ওয়ে এই ডাটা ফোরকাস্টিং করার জন্য। এবং এই মুভিং অ্যাভারেজ দিয়ে আপনি দেখবেন, ধরুন আপনার কাছে এরকম ডাটা আছে, এরকম ডাটা আছে, হ্যাঁ। এখন এই ডাটা দিয়ে আপনি তো কিছু বুঝতেছেন না আসলে কী হবে, এটা ধরনের যেরকম ডাটা। তা আপনি যদি সবগুলো যোগ করতে চান তাহলে দেখেন কীরকম হয়। এরকম না আপনার ডাটাটা? তাহলে দেখেন এই ডাটাতে কিন্তু আসলে আপনার কোনো কি নাই, মানে র্যান্ডমনেস বেশি, কোনো প্যাটার্ন নাই, ঠিক আছে। সো এখানে আপনি আসলে অপটিমাম কোনো আপনার ভ্যালু কিন্তু নাই, যে আপনি কোন দিক দিয়ে গেলে আপনার ধরেন লস মিনিমাইজেশন হবে। সো এটার জন্য কী করতে হবে আপনাকে, এখানে যদি আমরা মুভিং অ্যাভারেজ করি, মুভিং অ্যাভারেজ জিনিসটা কীরকম হবে? মুভিং অ্যাভারেজটা হবে, ধরেন আমার মাসের প্রথম 10 দিনের আমি ধরেন ইয়ার দেখতেছি যে কি পরিমাণ বার্গার বিক্রি হইতেছে একটা দোকানে, ঠিক আছে, মাসের প্রথম 10 দিন। তাহলে ধরেন মাসের 1 তারিখে আমার বার্গার বিক্রি হলো 100, 2 তারিখে হলো 120, 3 তারিখে হলো 200, 4 তারিখে হলো 210, 5 তারিখে হলো 150, 6 তারিখে ধরেন 140, 7 তারিখে 140, 8 তারিখে 130, 9 তারিখে 110, 10 তারিখে 100, ঠিক আছে। এটা ধরেন আপনার কাছে ডাটা আছে, হ্যাঁ, আপনার কাছে ডাটা আছে। এখন তাহলে দেখেন ডাটাটা কী বুঝাইতেছে, আপনার প্রথমে কী ছিল, কম ছিল, তারপরে বাড়ছে, তারপরে আবার কমতেছে। তো এখন আমি যদি আপনার বলি যে ধরেন আপনার এই 13 তারিখে আপনার কি পরিমাণ বার্গার লাগতে পারে, আপনার আগে থেকে বানিয়ে রাখতে হবে না, দোকানে মালামাল কিনে রাখতে হবে। তাহলে 13 তারিখের জন্য আপনি কী করবেন? তাহলে আপনি প্রেডিকশনটা কেমনে করবেন বলেন তো? ধরেন আমি যদি এরকম করি যে ধরেন এই যে আমি এই দুটা নিলাম, ধরেন 9 আর 10, 9 আর 10 তারিখে কী হলো দেখেন, 10 করে কমছে। 9 ছিল 110, 10 ছিল 100, তাহলে 10 করে কমছে। তাহলে 11তে 90, 12তে 80, 13তে, তাহলে 13তে 70টা লাগবে, তাই তো। যদি আমি দুইটা নেই, যদি আমি ধরেন এই 4টা নেই, 2, 2, 5টা নেই, ধরেন 5টা নিলাম, তাহলে কি হলো? বলেন তো, এই অ্যাভারেজ করেন এগুলোর। 100, 200, 300, 400, 500, তারপরে হলো 580, 600, 620, 620 ভাগ দেন 5 দিয়ে, কত হয়? 124। তাহলে দেখেন তাহলে কী হইতেছে ব্যাপারটা, তাহলে আপনার এই 124 করেছিল, তো 6 ছিল 140, আমার অ্যাভারেজ ছিল 124, তাহলে বেশি লাগছে। 10-এ আইসা অ্যাভারেজ ছিল 124, এখানে হয়েছে কত? 100, তাহলে 24টা কম লাগছে। তাহলে আমি যদি 13তে যাই, তাহলে সেক্ষেত্রে কী হতে পারে? তাহলে দেখেন এই 13তে তাহলে আমি কী করতে পারি? আমার রেট কত বলেন, ফলিং রেট কত, যে আমার যে কমতেছে কত?
বলেন না। দেখেন আমার এভারেজ কত ছিল 124, আর 10-এ আছে কত 100, তাহলে কমছে কত 24 করে কমতেছে না? হ্যাঁ, এখন এই 24 কমছে কত থেকে? 1 2 3 4 5, তাহলে 5টায় কমছে 24, তাহলে 1টায় কমছে কত 4 6 24 না, 4-এর মতো। তাহলে 10 11 12 13, 3টা, তাহলে 3 4 12, তাহলে সে 12টা কমতেছে না, তাহলে এখানে হবে কত 88। তাহলে 13 দিনে 13 তারিখে আসলে আমার 28টা দরকার। তাহলে এটা আপনার কী মনে হইতেছে? এটা একটু বেশি অ্যাকুরেট মনে হইতেছে না? এত তো কমে যাওয়ার কথা না হুট করে, তাই না? সো এইটাই হলো কি আসলে মুভিং অ্যাভারেজ, আপনি কতগুলা নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, কতগুলা নিয়ে কাজ করতেছেন। সো আমরা যদি ম্যাথমেটিক্যাল মডেলিং দেখি, তাহলে আমার মুভিং অ্যাভারেজের মডেলটা হলো এরকম যে y n ইজ ইকুয়াল টু সামেশন অফ মাইনাস m1 থেকে m2 1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস 1 x of n মাইনাস k। তাহলে xn আপনার কাছে আছে, এটার আউটপুট আমি নিতেছি yn, এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট। আউটপুটে কী করতেছি দেখেন, আমি দুইটা লিমিট নিতেছি m1 আর m2। m1 আর m2 হলো আপনি কোথায় নিতেছেন, ওকে। এটা আরও সহজভাবে বোঝা যায়, ধরেন আপনার কাছে সব ডাটা নাই, আপনার কাছে ডাটা মিসিং আছে, যেমন 1 তারিখে আছে, 5 তারিখে আছে, 6 তারিখে আছে, আবার ধরেন 10 তারিখে আছে। এখন ধরেন মাঝখানে আপনাকে বললাম আমি 7 তারিখে কী অবস্থা, বা ধরেন বললাম আমি 3 তারিখে কী অবস্থা, ডাটাগুলো আপনার কাছে নাই, ঠিক আছে, এই ডাটাগুলো আপনার কাছে নাই। তাহলে এগুলো আপনি প্রেডিক্ট করবেন কীভাবে? এইগুলো প্রেডিক্ট করার জন্যই আমার মুভিং অ্যাভারেজ থিওরেম, ঠিক আছে। ধরেন এগুলো আমার ডাটা, কিন্তু ধরেন এই মাঝামাঝিতে যে এইখানে ডাটা কত, এটা আমি কেমনে প্রেডিক্ট করব? এটা কি আসলে এখানে হবে না, এখানে হবে না, এখানে যে কোনো জায়গায় হতে পারে না দুটার মাঝখানে? সো বেস্ট অপশন বা বেস্ট প্রেডিকশন কোনটা, এটা বের করা, বুঝতে পারছেন? এই যে মেশিন লার্নিং দেখেন না, নতুন এখন সব কিছু মেশিন লার্নিংয়ে বেসিক্যালি বেসিক কিন্তু এগুলাই, মেশিন লার্নিং এখান থেকেই আসছে, প্রেডিকশন, ঠিক আছে। লাইক আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যদি একটা হেডফোন সার্চে দেন ফেসবুকে, তাহলে পরে দেখবেন কি সব খালি ফেসবুকে হেডফোনই আসতেছে। সো ও জানলো কীভাবে, ঠিক আছে, এগুলো সব কিন্তু প্রেডিকশন মডেল। এই মডেলগুলো আস্তে আস্তে কী হয়েছে, কমপ্লেক্স হয়েছে, উন্নত হয়েছে, বাট জিনিস একই। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন এখন যদি আমি ধরেন অ্যাভারেজ করি, ধরেন আমি 3টা পয়েন্ট করে অ্যাভারেজ করতেছি, তাহলে এইটা 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 আপনি লেভেল দেন, এটা হলো 0, এটা হলো ধরেন 5, এটা হলো ধরেন 0 3 5 7 10 12 15, এগুলো ধরেন লেভেল আমাদের, ঠিক আছে। তাহলে দেখেন আমি যদি 3টার অ্যাভারেজ নেই, এইটা এটা এটা, এই 3টা অ্যাভারেজ কত 0 5 10, তাহলে অ্যাভারেজ কত হলো 5 না, 5, তাহলে 5 কেমনে হয়? হ্যাঁ ঠিক আছে 5, তাহলে 5 হলো অ্যাভারেজ। তাহলে ধরেন এই যে 5 একটা পয়েন্ট পেলাম আমি এখানে, এটা ধরেন আমাদের পয়েন্টটা, ঠিক আছে। এখন এই 3টার অ্যাভারেজ নেন, এটা এটা এটা, তাহলে কত 5 5 10 আর 10 20, তাহলে 20-এ 3 ভাগ করলে কত হয় 7। তাহলে ধরেন এখানে একটা পয়েন্ট পেলেন আপনি, 7 ধরি আমরা, আবার স্মুথ করে যাই, এটা শেষ। এখন এই 3টার নেন, তাহলে কত হয় 5 10 7, তাহলে 17 5 22, এটাও কত হয় 7-এর মতোই হয়, ঠিক আছে। এই 3টা দেখেন, তাহলে 5 7 12 12 24, তাহলে কত হলো 8 এখানে, ঠিক আছে। তারপরে এই 3টা দেখেন কত 7 12 12 কত 3 দিয়ে ভাগ করেন 10 এখানে। তারপরে এই 3টা দেখেন 12 12 24 আর 10 34, ভাগ করলে হলো 11, তাহলে পাবেন হলো 12-এর একটু নিচে এখানে। এই 3টা দেখেন, তাহলে 12 10 22 আর 5 27, তাহলে হলো 9, 10-এর নিচে হবে।
ঠিক আছে, তারপরে এই 3টা করলে কত হয়? 12 আর 5 17 আর 7 24 8, তাহলে হলো 8, একটু নিচে হবে। এখন দেখেন এই যে ক্রসগুলোকে যদি আমি মেলাই তাহলে কীরকম হয়? এখন বলেন তো আমার ডাটাটা কি আগের চেয়ে স্মুথ হয়েছে না? আগে কি ছিল? আপনার র্যান্ডমনেস বেশি ছিল, এই উপরে এই নিচে, মানে আপনি প্রিডিক্ট করতে পারতেছেন না। দেখেন একটা জিনিস যখন নাকি টগল করবে, জিনিসটা বলে টগল করা, মানে একবার একটা আরেকবার একটা মুড সুইং, তো আপনি প্রিডিক্ট করতে পারবেন না যে কী করবে সামনে। আর এখানে দেখেন ডাটাটা কি আপনার একটু স্মুথ হয়ে গেছে, একটা ট্রেন্ডে আছে, সো আপনি বুঝতেছেন কী হইতেছে। আপনি যদি এটারে আরও বেশি করেন আরও বেশি স্মুথ হবে। একটা সময় কী হয়ে যাবে, এটা দেখতে অনেকটা আপনার এরকম হয়ে যাবে। তাহলে এই জিনিসটা যদি এরকম যদি হয় তাহলে এটা কি লিনিয়ার না? এটা একটা সম্পর্ক আছে না? ম্যাথমেটিক্যালি এটাকে করা যাবে না, প্রেডিক্ট করা যাবে। তখন এখান থেকে আপনি প্রেডিক্ট করতে পারবেন যে আপনার এই বছরে যদি প্রফিট এত হয় তাহলে 10 বছর পরে কী হবে। আপনি তখন বুঝতে পারবেন যে আপনার বিজনেসটা আপনি 10 বছর রান করবেন কি না, 10 বছরে কী পরিমাণ লাভ হইতেছে, ক্ষতি হইতেছে। এই জিনিসটা হলো কি আসলে আপনার মুভিং অ্যাভারেজ থিওরেম। এটা আপনার বিজনেসে খুব বেশি ইউজ হয়, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে। বাট আমরা ডিএসপিতে এটা কেন পড়তেছি বলতে পারবেন কেউ? এই মুভিং অ্যাভারেজটা বেসিক্যালি এই বিজনেস মডেল, এটা বিজনেস মডেল। ওকে, এই যে ফোরকাস্ট বললাম, এটা তো আসলে ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ের সাথে কোনো সম্পর্ক আছে? এই যে লোডেড ফোরকাস্ট বলেন বা বিজনেসের বলেন বা বার্গারের বলেন, ডিএসপির সাথে কি কেউ একজন বলেন তো দেখি। যেহেতু আমরা পড়াইতেছি, যেমন সিলেবাসে আছে, তার মানে অবশ্যই লিঙ্ক আছে। লিঙ্কটা কি বলেন দ্রুত? আমাদের জেড ইনভার্স জেড পড়তে হবে কিন্তু। বলেন না, আইডিয়া করে বলেন। এক্সাম্পল না, এক্সাম্পল তো আসলে না, এক্সাম্পল না। মানে ডিএসপিতে এই মুভিং অ্যাভারেজ দিয়ে কী করা যেতে পারে? বা হ্যাঁ, স্মুথ করে লাভ কি? এক্স্যাক্টলি দেখেন, এটা যদি আমার একটা সিগন্যাল হয়, এটা মানে কি তাহলে? দেখেন আমরা যখন নাকি এই যে আমাদের সিগন্যাল যখন ছিল এরকম ইনপুট সিগন্যাল, নয়েজ আসলে কীরকম হয়ে যেত, আমরা এরকম আঁকতাম না? এটাই তো আসলে এরকম না, যে র্যান্ডমনেস চলে আসতেছে, স্পাইক চলে আসতেছে। এটাই যদি আপনি স্মুথ করেন তাহলে কীরকম হয়ে যাবে? এরকম হয়ে গেল না? তাহলে নয়েজ কমে গেছে। এটা আপনি আবার করেন তাহলে কি একটা সময় কীরকম হয়ে যাবে না? আরও স্মুথ হবে। এই জিনিসটা তো আমরা করতেছি বেসিক্যালি। এখানে দেখেন স্পাইকগুলো দেখেন কোনাকুনি, বাট এখানে দেখেন জিনিসটা কী হয়ে গেছে, একটু স্মুথ হয়ে গেছে। এরকম আরেকবার করলে আরও স্মুথ হবে, আরেকবার করলে আরও স্মুথ হবে, একটা সময় এরকম হয়ে যাবে। তার মানে কি এখানে কোনো নয়েজ নাই। তার মানে নয়েজ রিডাকশনের জন্য আমরা কী ইউজ করতে পারি? মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারি। বেসিক্যালি আমরা যখন নয়েজ রিডাকশন করব আমরা ফিল্টার ইউজ করি। হ্যাঁ, সো মুভিং অ্যাভারেজটা একটা ফিল্টার হিসেবে কাজ করে। আমরা যখন ফিল্টার পড়বো আমরা আলাদাভাবে পড়বো জিনিসটা, বাট মুভিং অ্যাভারেজ একটা ফিল্টার, হ্যাঁ, কজাল ফিল্টার। হ্যাঁ, কজাল। ওকে, তাহলে কি হলো বলেন? তাহলে মুভিং অ্যাভারেজ দিয়ে কী করা যায়? নয়েজ এলিমিনেট করা যায়। ঠিক আছে, ধরেন আপনার কাছে একটা সিগন্যাল আছে এরকম, এরকম একটা নয়েজ আছে। এটা একটা গেট পালস। গেট পালসে যখন নয়েজ আসে এরকম দেখতে হয়। আপনি অসিলোস্কোপে যদি কখনো দেখে থাকেন এরকমই হয় জিনিসটা দেখতে। তো এটা যদি আমরা এরকম মুভিং অ্যাভারেজ দিয়ে করি তাহলে দেখা যাবে এটা এরকম দেখা যাবে আর কি। এরকম দেখা যাবে আর কি। তাহলে বলেন তো কোনটার মধ্যে নয়েজ কম? এটার মধ্যে নয়েজ কম। এটার যদি আমরা আবার ফিল্টারে ঢুকাই তাহলে এটা আরও স্মুথ হবে। ঠিক আছে, সো এই যে মুভিং অ্যাভারেজ আমরা বলতেছি না তো কথা, এটা ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে বানানো যায়। বিজেটি, অপএম্প, হ্যাঁ, আইজিবি এগুলো দিয়ে বানানো যায়। রেজিস্টার, ক্যাপাসিটর এগুলো দিয়ে বানানো যায়। বেসিক্যালি ক্যাপাসিটর ইউজ করি আর কি আমরা। হ্যাঁ,
স্মুথনেসের জন্য। তো এগুলোতে বানানো যায় ওই ইলেকট্রনিক সার্কিটের মধ্যে দিয়ে আপনি যখন সিগন্যালটাকে পাস করবেন সেটা কী হয়ে যাবে, আস্তে আস্তে স্মুথ হবে। ওকে, তাহলে এই হলো আমাদের মুভিং অ্যাভারেজ। এখন কথা হলো মুভিং অ্যাভারেজ থেকে কী কোশ্চেন আসবে আমাদের, তাই তো একটা এক্সাম্পল দেখাতে হবে নাকি? ধরেন একটা এক্সাম্পল দেখাই আমরা। আচ্ছা বুঝতে পারছেন তো মুভিং অ্যাভারেজ? বুঝতে পারলে ধরেন এক্সাম্পল সহজ লাগবে, আপনি জানেন আপনি কি করতেছেন। এটা মুছে ফেললাম, লাগতো। ধরেন আপনার একটা কোশ্চেন দেওয়া আছে এরকম, এটা হলো 0 1 2 3 4 5 -1 -2 -3। তো দেয়া আছে আপনার 0-তে হলো 1, 1-এ হলো 2, 2-তে হলো -2, 3-তে হলো 2.5, 4-এ হলো -1.5, -1-এ হলো আপনার 2.5 আর -2-তে হলো -3। ঠিক আছে, এবং এটা কি দেওয়া আছে আপনার x অফ n দেওয়া আছে, x অফ n দেওয়া আছে, মানে ইনপুট সিগন্যাল দেওয়া আছে। আপনাকে বের করতে হবে কি, আউটপুট বের করতে হবে। মুভিং অ্যাভারেজ থিওরেম দিয়ে আউটপুট বের করতে হবে। কোন কোন আউটপুট বের করতে হবে? ফাইন্ড y0 অ্যান্ড y1। হ্যাঁ, গিভেন m1 দেওয়া আছে হলো 1, m2 দেওয়া আছে হলো 2। এ কটা জিনিস আপনাকে দিয়ে দেওয়া হবে কোশ্চেনে। তো আপনাকে বের করতে হবে কি, যে আউটপুট 0 পজিশনে কত, 1 পজিশনে কত। এগুলো দেওয়া আছে কি আপনার ইনপুট দেওয়া আছে। হ্যাঁ, এগুলো র্যান্ডম, এই যে এই পয়েন্টগুলো দেওয়া ছিল আর কি, বুঝেন? এগুলো হলো আমার xn। লাইক ধরেন এটা কি, এটা হলো আপনার x অফ 1, এটা হলো 2 3 4 x অফ 4, তাই তো? এখন দেখেন এই x অফ 1 তার মানে এটা কত 1, এটা হলো 0 2 3 4, এরকমই তো ব্যাপারটা, যে এটা হলো 1, এটা হলো x অফ 1 গিভেন ডাটা। আর দেখেন এই যে ক্রসটা দিছিলাম আমি, এটা কি আসলে আমি স্মুথ ডাটায় পাইছিলাম না, এটা মুভিং অ্যাভারেজ দিয়ে পাইছিলাম। তাহলে এটা কি আসলে আমার y অফ 1, এটা ছিল কি আমার x অফ 4, তাহলে এইটা হলো কি আসলে আমার y অফ 4। তাহলে আপনাকে বের করতে হবে কি আসলে স্মুথ কার্ভে 0 পজিশনে কত পাওয়া যায়, 1 পজিশনে কত পাওয়া যায়। ক্লিয়ার? ধরেন না, সমস্যা নেই তো, ধরেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। 0 1 2 3 4, এই যে ঠিক আছে তো, এই যে 0 1 2 3 4, হ্যাঁ এই যে 4, এই যে 3 আছে তো এখানে, এটা হলো 1, এটা 2, এটা 3 4, যেটা ধরেন আপনি। বেসিক্যালি এটা হলো আপনার কি গিভেন ডাটা x, আমি স্মুথ করার মুভিং অ্যাভারেজের পরে কি পাইতেছি, এটা হলো কি আমার আউটপুট। সো আমার ডটটা হলো কি এখানে আউটপুট, আর এই কোনাকুনি যেটা আছে সেটা কি ইনপুট। সো এখানে আপনার ইনপুট দেওয়া আছে এইভাবে, আপনি স্মুথ আউটপুটটা বের করবেন মুভিং অ্যাভারেজ দিয়ে। এবং মুভিং অ্যাভারেজে আপনি কতগুলো পয়েন্ট ধরে ধরে করবেন সেটা দেওয়া আছে। m1 দেওয়া আছে কত 1, m2 দেওয়া আছে 2। আমার দেখেন একটা সূত্র লিখছিলাম আমি, y অফ n সমান হলো সামেশন অফ m1 প্লাস m2 প্লাস 1 ইন্টু x অফ n মাইনাস k। ওকে, তাহলে দেখেন এই x অফটার আমি কী করতেছি, ভাগ দিতেছি জাস্ট, মানে অ্যাভারেজ করতেছি না, অ্যাভারেজ করতেছি তো, অ্যাভারেজ করতেছি। তো আবার সামেশনটা কী হবে, -m1 থেকে m2 পর্যন্ত। তাহলে দেখেন এখানে কী আসতেছে আমার, তাহলে আমি ফার্স্টে y নট বের করি। তাহলে y নট যদি বের করতে চাই,
তাহলে দেখেন আমার এই M1 কত, M1 হলো 1, তাহলে কি হয়ে যাবে -1 থেকে 2 পর্যন্ত। ওকে, -1 থেকে 2 পর্যন্ত, আর ভাগ হবে কত 1 + 2 + 1 ইন্টু x অফ n কত আমার 0, তাহলে হবে -k। ঠিক আছে, এখন তাহলে মান বসাই দেবো আমরা। তাহলে কি দাঁড়াইতেছে দেখেন, তাহলে এটা কি হইতেছে তাহলে আমার বলেন, এটা হইতেছে 1/4 x অফ সামেশন অফ -1 থেকে 2 x অফ -k। এই ভ্যালুটা হলো কি আসলে k, তার মানে k এর মান একবার হবে কত -1 0 1 2 শেষ। এটার ভাঙলে কি লেখা যায়, এরকম লেখা যায় না 1/4 ইন্টু এটুকু ভাঙতেছি আমি, কি লেখা যায় x অফ, দেখেন -1 আর মাইনাসে কী হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে x অফ 1 প্লাস 0 যখন হবে তখন 0 প্লাস, তারপরে কত -1 গেল 0 গেল, তারপর হলো 1, তারপর হলো 2, 1 হলে কত হয়ে যাবে -1, x অফ -1 x অফ -2 শেষ। এখন দেখেন x অফ 1 এ আমার ভ্যালু কত, x যখন 1 তখন ভ্যালু কত 2, তাহলে 1/4 2 প্লাস x অফ 0 তে ভ্যালু কত -1, তারপরে বলেন বলতে থাকেন 2.5, তারপর -3, তাহলে এখন যোগ করেন কত হলো, এখানে কত 1.5, তাহলে 0.5 ভাগ 4, তাহলে এটা কি আপনার অ্যান্সার। তাহলে y অফ 0 তে আসলে কত পাচ্ছেন আপনি, এই যে 0.5/4। এই 0 তে তো 1 পাচ্ছেন, -1 কেন বললেন, এই যে x অফ 0 তে কত কই না, এটা -1 কই 1 উপরের দিকে না, উপরের দিকে তো প্লাস, সমস্যা নাই। এই যে 3 কাটা, তাহলে কত হলো 2.5/4, বুঝছেন। এটা গেল y অফ 0, আর কি বের করতে বলছে y অফ 1, তাহলে y অফ 1 কেমনে বের করবেন, সেম ভাবে জাস্ট এর জায়গায় কি বসাবো আমরা 1 বসাবো, তাহলে এটা কি হবে 1 - k, ঠিক আছে, এটা কি হবে 1 - k। তাহলে দেখেন k এর মান ফার্স্টে কত হবে -1, তাহলে -1 সরি 1 -1, তাহলে কত হবে 2, আগে লিখে নেবেন এভাবে, কে এর মান কি আসতেছে -1 0 1 2, তাই তো, এটা মানে তো তাই, -1 থেকে 2 মানে কি এটা না, কথা বলে না, -1 থেকে 2 মানে কি এটা না, তাহলে কি করবেন কে এর জায়গায় এক একটা বসান, কে এর জায়গায় -1 বসান কত হয় 2, কে এর জায়গায় 0 বসান কত হয় 1, কে এর জায়গায় 1 বসান কত হয় 0, তারপর কে এর জায়গায় 2 বসান কত হয় 1, এই ভ্যালুগুলো বসাইলেই অ্যান্সার। দেখে বসাতে পারবেন না, কে এর মান এই যে এটার জন্য, এই লিমিটটার জন্য এখানে দেয়া আছে কি আপনার m1 হলো 1 m2 হলো 2, তাহলে আমার লিমিটটা কী হবে -1 থেকে 2 পর্যন্ত, কারণ সূত্র কি আমার -1 থেকে m2 পর্যন্ত, আর ডিভাইড বাই 1 ডিভাইড বাই m1 প্লাস m2 প্লাস 1। এই জন্য দেখেন m1 কত ছিল 1, m2 ছিল 2, 3 আর 1 কত 4, এই জন্য 4 দিয়ে ভাগ দিতেছি আমরা এটা। হ্যাঁ রাইট। এখন কোশ্চেন একটা আমি এক্সপেক্ট করছিলাম আপনারা বলবেন যে স্যার এটা কেন দিলাম -m থেকে m2 তো কেন গেলাম আর কি। এটার কারণ হলো এই যে আমি আপনাকে ট্রেন্ডিং দেখাইছিলাম না, যে বার্গার ধরেন 2 তারিখে একটা, 6 তারিখে একটা, 10 তারিখে একটা, সো ধরেন এরকম ডাটা আছে আপনার কাছে 2 তারিখের, 5 তারিখের, 7 তারিখের, 10 তারিখের, 12 তারিখের। হ্যাঁ, আপনাকে বের করতে বলছে হলো 8 তারিখের কী অবস্থা,
ঠিক আছে, এখন দেখেন 8 তারিখ, তাহলে যদি আপনি নিচ থেকে যান, ধরেন 15তে আছে, আবার ধরেন 18তে আছে, আপনি ধরেন 8 তারিখটা বের করবেন, আপনি এই কটা নিলেন, এই যে 10 থেকে 18 পর্যন্ত নিলেন, রাইট, আমি শুধু এই কটা নিলাম, তাইলে আপনি যে রেজাল্ট পাবেন। আবার ধরেন আপনি উপর থেকে আসলেন, উপর থেকে আসলেও তো 8 পাওয়া যাবে, আবার নিচ থেকে উপরে উঠলেও 8 পাওয়া যাবে, দুই দিক থেকে 8 পাওয়া যাবে। কিন্তু আমরা কি করতেছি, কি ধরেন এইখান থেকে 2টা নিয়েছি, এখান থেকে 2টা নিয়েছি, এই যেটা, এটা সবচেয়ে ভালো না প্রেডিকশনটা? উপরেও নিলাম, নিচেও নিলাম, মাঝখানে দিলে কী হবে, আমার অ্যাকুরেসি বাড়বে। এই জন্য আসলে কী হয়, মাইনাস থেকে প্লাসে যাই আমরা, বুঝতে পারছি? মানে এটা হলো একটা উইন্ডো বলে জিনিসগুলো, আমরা ফিল্টারে যখন পড়বো তখন বলবো। এই বেসিক্যালি এটা হলো উইন্ডো সাইজ, কতটুকু উইন্ডো নিচ্ছি আমি। সো আমার উইন্ডোটা কি, ওই আমার প্রেডিক্টেড পয়েন্টের উপরেও আছে, নিচেও আছে। ওকে, কোন কোশ্চেন আছে বলেন, থাকলে কোশ্চেন থাকলে বলেন। কোনটা বলেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ওটা ধরছিলাম হলো আপনার 1। হ্যাঁ, কেন ধরছিলাম, কারণ তখন তো 0 ছিল, এক্স অফ কি ছিল, শুধু মাইনাস কে ছিল, এটা তো শুধু কি ছিল, এক্স অফ মাইনাস কে। তার মানে আপনার এখানে যা থাকবে তার উল্টোটা হবে। শুরু হয়েছে কই থেকে, 1 থেকে, তাহলে ফার্স্টে কী হবে, -1 হবে, 1 0 0 1 হয়ে যাবে, -1 2 হয়ে যাবে, -2। আর এখানে কি 1 মাইনাস কে, তো যা আছে 1 থেকে বিয়োগ করে দেবেন। সো যা আসবে তাই, ম্যাথ ফিজিক্স তো আপনারা পারেন। হলো? ওকে, এবার আসেন ইনভার্স জেড ট্রান্সফর্ম। কঠিন লাগছে বলেন তো? আপনার একটা কাজ দিয়ে আমি বাসায় গিয়ে ইউটিউবে এই জিনিসটা সার্চ দিবেন, মুভিং অ্যাভারেজ সিস্টেম ইন ডিএসপি দিয়ে, ধরেন 10 মিনিট 8 মিনিট 12 মিনিটের যে ভিডিওগুলো আছে, একটা ভিডিও দেখবেন, দেখে তারপর বলবেন কোনটা বেশি সহজ। দেখেন কেমনে কেমনে বুঝে। আচ্ছা ধরেন আমি যে ফার্স্ট আপনাদের যে এক্সাম্পলটা যে দিছি, হ্যাঁ, আমি যদি আজকে শুরু করতাম এক্সাম্পল থেকে, তাহলে কেমন হইতো? বাট এখন আপনারা রিয়েলাইজ করতে পারতেছেন না কি করতেছেন, এই জিনিসটা আসলে চাই আমরা। হ্যাঁ, ওকে, এবার আসেন, এবার মজা হবে। ইনভার্স জেড, ঠিক আছে। ইনভার্স জেড ট্রান্সফর্ম কি বললাম তাহলে আমরা? ইনভার্স জেড হলো আপনার ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে কোনো একটা সিগন্যালকে আমরা কোথায় নিয়ে যাব, টাইম ডোমেইনে নিয়ে যাব, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে টাইম ডোমেইনে নিয়ে যাব, এটা হলো আপনার ইনভার্স জেড। আর জেড ট্রান্সফর্ম কী ছিল, টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাওয়া। তাহলে আপনার এক্স অফ এন, এটা কোন ডোমেইনে আছে বলেন? গুড, ভেরি গুড। এক্স অফ এন হলো টাইম ডোমেইন। টাইম ডোমেইনগুলোকে আমরা ছোটো হাতের অক্ষর দিয়ে লিখি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা নিয়ে যাব কোথায়, জেড ট্রান্সফর্ম করবো, তাই তো? তো জেড ট্রান্সফর্ম করতে হয় এভাবে, এক্স অফ জেড ইন্টু জেড ইনভার্স 1, এটাই এক্স অফ জেড জেড ইনভার্স 1। তাহলে এটা কী হয়ে গেল, আমার টাইম ডোমেনে চলে আসলো। কোত্থেকে? ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে। এটাই হলো কি আমার আসলে ইনভার্স জেড। তো এই জিনিসটা আপনার বেশ কয়েকভাবে করা যায়, ঠিক আছে। এই জিনিসটা আপনার বেশ কয়েকভাবে করা যায়। তো একটা ওয়ে হলো আপনার পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন কী জিনিস বলতে পারবেন? পার্শিয়াল ফ্র্যাকশন হলো আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের মাধ্যমে এই জেড ডোমেইন থেকে টি ডোমেইনে নিয়ে আসা যায়, ঠিক আছে। আরেকটা হলো আপনার লং ডিভিশন মেথড। জাস্ট ওই যে ভাগ করে আমরা ছোটোবেলা ভাগ শিখছি না, এরকম ধরেন 5 ভাগ 25, তাহলে কত হলো 5 5 25 0। এই লং ডিভিশন মেথড দিয়ে বের করা যায়। সো একটা মেথড হলো আপনার ডিভিশন, আরেকটা হলো কী বললাম, পার্শিয়াল ফ্র্যাকশন।
বা আংশিক ভগ্নাংশ। আরেকটা হলো আপনার রেসিডিউ মেথড। রেসিডিউ মেথডটা কী জিনিস? এটা খুব মজার জিনিস। যেমন ধরেন এই এক্স অফ এনকে আমরা লিখতে পারি 1/2π জে মানে কি আই, ইমাজিনারিটারে আমরা কীভাবে লিখি? জে দিয়ে লিখি, তাই না? 2π j ইন্টিগ্রেশন অফ এক্স অফ জেড ইনভার্স 1 dz। এই যে ইন্টিগ্রেশন সাইনটা দিলাম, মাঝখানে কি দিলাম? একটা গোলা দিলাম, এটার নাম কি? এই ইন্টিগ্রেশনটার কি ইন্টিগ্রেশন বলে বলতে পারবেন? বলেন, বোনাস মার্ক দেবো বলতে পারলে। এটা ইন্টিগ্রেশন না? ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ওয়াই ইজ ইকুয়াল টু, তা আমি কী করলাম? এখানে একটা গোলা দিলাম। হ্যাঁ, এটা মানে কি? ইন্টিগ্রেশন পড়ছেন না? না, ফুরিয়ার না, ফুরিয়ার অন্য জিনিস। এটা একটা ইন্টিগ্রেশন, এটাকে বলে আপনার কন্ট্যুর ইন্টিগ্রেশন। কন্ট্যুর। হ্যাঁ, আপনারা কি কন্ট্যুর পড়াশোনা করছেন? কন্ট্যুর? তাহলে তো বিপদে ফেলাই দিলেন, বিশাল বিপদে ফেলাই দিলেন আমাকে তাহলে। আচ্ছা, পার্শিয়াল ফ্র্যাকশন কী জিনিস? হ্যাঁ, পার্শিয়াল ফ্র্যাকশন হলো আপনার আংশিক ভগ্নাংশ। ওকে, আংশিক ভগ্নাংশ তো আপনারা পড়াশোনা করছেন না ছোটোবেলায়? আংশিক ভগ্নাংশ কিছু কিছু, যেমন ধরেন আপনার কাছে একটা ইন্টিগ্রেশন আছে যে ধরেন এরকম আছে x² ডিভাইডেড বাই 1 প্লাস x² ইন্টিগ্রেশন dx। এটাকে আপনারা কীভাবে ইন্টিগ্রেশন করবেন? ইন্টিগ্রেশন মানে কি বলেন? গুড, যোগ করা। কি যোগ করা? এই সামেশন চিহ্ন দিয়েছিলাম না একটু আগে, এটা মানেও কিন্তু কি যোগ করা। ওই দুটো পার্থক্য কি? হ্যাঁ, একদিন বলছিলাম না। আচ্ছা, এটা বাদ দেন। কি যোগ করা মানে যোগ করে কি পাই বেসিক্যালি আমরা ইন্টিগ্রেশন করে? ধরুন একটা ফাংশনকে আমরা ইন্টিগ্রেট করলাম, কি পাইলাম? একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? বা একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? কোন চিন্তা করছেন? একটা ফাংশন আছে আপনার কাছে, ধরেন এটাই, এই y ইজ ইকুয়াল টু x² প্লাস 1। এটাকে আপনি ডিফারেন্সিয়েট করেন, তাহলে dy dx কত হবে? 2x। এই যে 2x পাইলাম, এই 2x কি পাইলাম আমি? মান কি? কি মান? কিসের মান? যেমন ধরেন 5 প্লাস 2 আপনি কি পাইলেন? 7 পাইলেন। এই 7 মানে কি আসলে? 7 মানে হলো এইটা আর এটা একসাথে করলে এই জিনিসটা পাওয়া যায়। বিয়োগ মানে কি? এটা থেকে এটা সরাই ফেললে এই জিনিসটা পাওয়া যায় 5। গুণ করলে, গুণ করা মানে কি? 5 × 2 10। এটা মানে কি বলেন তো? 5টা, এই যে 5টা জিনিস আছে, 2 রকম, টোটাল হইল 10। স্ট্যাক অফ সাম, গুণ মানে হলো স্ট্যাক অফ সাম, মানে অনেকগুলো যোগের সমষ্টি, মানে সমষ্টির সমষ্টি হলো কি যোগ। ভাগও সেম, ডিভিশনের ডিভিশন। এই যে ডিফারেন্সিয়েশন করছে, এটা মানে কি? এটা মানে হলো ঢাল। ঢাল নাম শুনছেন? স্লোপ, সরলরেখার স্লোপ ঢাল, এইটা হলো ঢাল, রেট অফ চেঞ্জ।
এই যে ফাংশনটা কী পরিমাণে বাড়তেছিল বা কমতেছিল, তার রেট কীরকম, ওটা বের করে হলো ডিফারেন্সিয়েট করে। এই 2x হলো কি এই ফাংশনটার রেট অফ চেঞ্জ, মানে কীরকমভাবে চেঞ্জ হচ্ছে সে, ওটা হলো 2x। আর ইন্টিগ্রেশন করা মানে হলো ক্ষেত্রফল বের করা। যেমন ধরেন y = x dx ইন্টিগ্রেশন, এটা মানে হলো y = x। y = x দেখতে কেমন বলতে পারবেন কেউ? y = x ফাংশনটা দেখতে কীরকম হবে? এটা ধরেন a to b বললাম আমি, হ্যাঁ, এটা হলো y = x দেখতে হলো এরকম, মূলবিন্দু আমি সরল লেখা, এটার নাম কি y = x। ধরেন এই পয়েন্টটা হলো a, এই পয়েন্টটা হলো b, তাহলে a to b y dx এটা মানে হলো এই যে এইটুকু আর এইটুকু অংশ আমি কী করছি, যোগ করছি, যোগ করে টোটালটার ক্ষেত্রফল আমি সমষ্টি বের করছি। তাহলে এইটুকু কি আসলে এটার ক্ষেত্রফল না? বুঝতে পারছেন? এটা কি ক্ষেত্রফল না? যদি আমি বলতাম 0 to b তাহলে কি হইতো, এটুকু সহ হইতো, এটা হলো 0, তাহলে পুরোটা ক্ষেত্রফল পাইলাম না? আমি পুরোটা ক্ষেত্রফল পাইলাম না? তো দিন শেষে আমি পাইছি কি ক্ষেত্রফল। তার মানে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, ক্ষেত্রফল পাওয়া যায়। মনে থাকবে, ভুলে যায় না, তাহলে এত কথা বলার আসলে কোনো ইয়েই নাই। হ্যাঁ, ভুলে যায় না। আসলে ম্যাথমেটিক্স খুব মজার জিনিস। আমি যদি আপনাদের বলি যে বোরিং ক্লাস, আসলে ক্লাসটা বোরিং না। হ্যাঁ, ডিএসপি ক্লাস খুব মজার ক্লাস। তাও যদি আপনারা রেগুলার আসতেন, ধরেন সপ্তাহে 3 দিন সময় পাইতাম আমি, তাহলে আরও অনেক কিছু বলা যেত, আপনাদের এই যে দেখানো যেত কোডে, ল্যাবে যখন আপনারা করতেন নিজেরা দেখতে পারতেন সব কিছু। হ্যাঁ, আপনারা ইনভলভ হইতেন আর কি পড়াশোনার মধ্যে। ইঞ্জিনিয়ারিং মজার আছে, ম্যাথমেটিক্স মজার আছে। আমরা ধরেন বুঝিও না, বুঝাইতেও পারি না, এই জন্য আর কি অসুবিধা হয় আর কি। বাট এখন ওপেন সোর্স, হ্যাঁ, আপনারা একটু সার্চ করলেই কিন্তু পারেন। রাতে বসে যেই সময় রিল দেখেন সমস্যা নেই, বাট রিল থেকে ধরেন একটু সময় বের করে যদি একটা দুটো ভিডিও দেখেন মজা পাবেন। সব তো শিখতে হয় না, একটা জিনিস শিখেন ছোটোখাটো। যেমন যে ইন্টিগ্রেশন করলে যে ইয়া পাওয়া যায়, ক্ষেত্রফল পাওয়া যায়, এই জিনিসটা আপনি আজকে গিয়ে দেখেন যে হোয়াট ইন্টিগ্রেশন মিনস, এলে সার্চ দেন, দেখবেন যে অনেক ভিডিও পাবেন আপনি যে আসলে কী বোঝায়, সুন্দর সুন্দর আপনার ভিজুয়াল দিয়ে আপনাকে বোঝাই দেবে তারা। আমি তো জাস্ট আপনাকে খালি যে মানে মার্কার দিয়ে কতটুকু বোঝানো যায়, তারা দেবে বিভিন্ন গ্রাফিক্স টাফিক্স দিয়ে সুন্দর করে বোঝায়, মজা পাবেন। এনিওয়ে, কন্ট্রোল ইন্টিগ্রেশন কী জিনিস জানেন? কন্ট্রোল মানে হলো ধরেন আমার কাছে একটা ফাংশন আছে যে ইন্টিগ্রেশন অফ sin x dx, এটা কত হবে বলেন তো? sin x ইন্টিগ্রেশন কত? -cos x, ঠিক আছে? এটা নর্মালি করা যায়, কিন্তু আমার লিমিট যদি হয় এরকম যে -∞ থেকে ইনফিনিটি, এটা করা যাবে? sin ইনফিনিটি মানে কত জানি না, তাহলে এটা কিন্তু করা যাইতেছে না। সো এই টাইপের ফাংশনগুলো কন্ট্রোল দিয়ে বের করে ফেলা যায়। সো কন্ট্রোলের বিউটিটা এখানে, সো কন্ট্রোলটা এটা বের করা যায় আর কি। এনিওয়ে, তো এই কন্ট্রোল দিয়েও আপনার কী করা যায়, জেড থেকে এক্সে আসা যায়, ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে টাইম ডোমেনে আসা যায়। যেহেতু আপনারা কন্ট্রোল পড়েন নাই, সো আমরা এটা বাদ দিব। ওকে, প্যারা নেই। কোনটা? এই যে কন্ট্রোল বোঝায় জিনিসটা, হ্যাঁ, যদি কন্ট্রোল বোঝায় আর কি। বেসিক্যালি কন্ট্রোল না, এটা বোঝায় ক্লোজ সারফেস। আমি যে সারফেসটা ইন্টিগ্রেট করতেছি সেই সারফেসটা কি আসলে একটা ক্লোজ সারফেস, কন্ট্রোল ইন্টিগ্রেশন বলে আর কি। আচ্ছা, তাহলে দেখেন আমাদের ওই রেসিডিউ তাহলে কী হয়ে গেল, বাদ হয়ে গেল কিন্তু, রাইট? হ্যাঁ, তাহলে ইনভার্স যেটা আমরা কী শিখবো, শুধু ডিভিশন আর পার্শিয়াল ফ্র্যাকশন, এই দুটো কিন্তু আপনারা পারেন। তাহলে আমি নেক্সট দিন আপনাদেরকে এখান থেকে এক্সাম্পল দেখাবো। আজকে সময় আছে? সময় নেই, অফ করে দেন, গেট অফ করে দেন।